অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টের দরবারে গেলেন এবং বিচারপতিদের যে কথাবার্তা সামনে এসছে, প্রধানত জানা যাচ্ছে সেই কথা যেন বন্ধ করা হয়, সেই রকমই একটা আবেদন তিনি সুপ্রিম কোর্টে করেছেন। গণতান্ত্রিক অধিকার এবং আইনত আইনের অধিকার সবার রয়েছে। ভারতবর্ষের যে কোনো মানুষ, শাহজাহান, শেখ শাহজাহান, তারও রয়েছে, চার্লস সোবরাজেরও ছিল, এবং মানে যারা আবু সালেম তিহার জেলে রয়েছে, আবু সালেমেরও রয়েছে, ছোটা রাজান তিহার জেলে রয়েছে, তারও রয়েছে, সবার রয়েছে। তো সে যেতেই পারেন। কি অভিযোগ করবেন সেটা খুব গুরুত্বপূর্ণ। যে অভিযোগের যে কথাগুলো শুনছি, সে যিনি করে থাকুন বা যিনি যাচ্ছেন আদালতে, একটা পরিষ্কার করে বলা যেতে পারে যে সেই ব্যক্তি ভয় পেয়েছেন এবং একটা আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন। এই আতঙ্ক থেকে এই সমস্ত চিন্তা ভাবনা, ওনাকে যারা বুদ্ধি টুদ্ধি দেয় সেই লোকগুলো বোধহয় খুব একটা ভালো নয়। তো তারা দিচ্ছে, পয়সা খরচা করছেন, পয়সা আছে, যেটুকু বেঁচে আছে হয়তো, মানে সব জিনিসের জন্য তো বাজেট থাকে, তো আইনের একটা বাজেট রয়েছিল, কিছুদিন পরে আর হয়তো লাগবে না, সেই বাজেটে খরচা হবে না। তো এখন যতটুকু খরচা করার এগুলো, মানে কিছু করার নেই। এটা যে কোনো মানুষের, ভারতবর্ষের যে কোনো নাগরিকের গণতান্ত্রিক অধিকার রয়েছে, আইনের অধিকার রয়েছে, যেতেই পারে সুপ্রিম কোর্ট, যাক, যা বলার বলুক। দেবাঞ্জন, প্রধানত 4টে পয়েন্ট যেটা এবিপি আনন্দের মতো বহুল প্রচারিত সংবাদ মাধ্যম লিখেছে, যে উনি আশা করছেন যে দুই তদন্তকারী সংস্থা ইডি এবং কেন্দ্রীয় সংস্থা সিবিআই যেন বিচারপতিদের মন্তব্য দ্বারা প্রভাবিত না হয়। এক্ষেত্রে দুই কেন্দ্রীয় সংস্থা বিচারপতিদের কথা দ্বারা কতটা প্রভাবিত হতে পারে বলে মনে হয় আপনার? দেখো, যে আমি জানি না, তুমি দুই বিচারপতি বলতে গিয়ে তুমি মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং মহামান্য বিচারপতি অমৃতা সিনহার কথাই বলছো? হ্যাঁ, ওনাদের কথাই বলছি। যদি তাই বলো, দেখো, ওরা হাইকোর্টের মহামান্য বিচারপতি হয়েছেন কারোর দয়ায় নয়, কারোর আত্মীয় বলে নয়, নিজেদের যোগ্যতায়, অভিজ্ঞতা, দক্ষতায় ওই জায়গায় পৌঁছিয়েছেন। এখন সেই জায়গায় যদি এটা ভাবা হয় যে ওনারা কারোর কথায় বা কোনো রকম ব্যাপারে ওরা কোনোভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে কেন্দ্রীয় এজেন্সিকে, বা কেন্দ্রীয় এজেন্সির নিজস্ব কাজকর্মের ধরন ধারণ রয়েছে, তাদের অফিসাররা রীতিমতো সর্বভারতীয় পরীক্ষা দিয়ে সর্বোচ্চ স্থান নিয়ে তারা ওই জায়গায় পৌঁছায়, সেখানে তোমার মনে হয় যে এই দুটো যে পার্টি, আদালতের মহামান্য বিচারকরা এবং এজেন্সির সিনিয়র অফিসাররা, এরা কোনো কথায় কখনো প্রভাবিত হয় বা কেউ ওদের এইরকম ভাবে প্রভাবিত করার চেষ্টা করবে? আমি একটা বিচারপতি হতেই পারি, কিন্তু আমি একজন নাগরিকও। আমি নাগরিক হিসেবে কিছু কথা বলেছি, তো সেটা যদি কারোর পছন্দ না হয়, তিনি যাবেন আদালতে, গেছেন, এতে অস্বাভাবিক কিছু দেখছি না, কিন্তু মনে হচ্ছে কোথাও একটা ভয় কাজ করছে। কিছু ক্ষেত্রে উনি মিন করেছেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করেছেন এবং এক্ষেত্রে হাইকোর্টের প্রধান বিচারপতি যেন এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেন। তো এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথাগুলো কতটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আপনার মনে হয়? দেখো, আমার মনে হওয়াটা ইম্পর্টেন্ট নয়, কারণ আমি তো আর কোর্টে যাইনি, সুপ্রিম কোর্টে যাইনি, আমার সে টাকাই নেই, যারা আছে সে যাবে। আমি সমস্ত বক্তব্যগুলো খুব খুঁটিয়ে শুনেছি, তো পরিষ্কার কথা, কোথাও রাজনীতির তো গন্ধ পাচ্ছি না। এবং এটা তো বাংলায়, তুমি মানে যেটা বলা হয় যে জনগণের মন বোঝবার বিশ্ববিদ্যালয় হচ্ছে ট্রেন, বাস, চায়ের দোকান, বাজার, যে কোনো জায়গায় যাও সারা বাংলা জুড়ে, এই গল্প এই কথাটা শুনবে। তাহলে বলতে হবে যে বাংলায় রাজনীতির ঝড় উঠেছে। আর যদি ঝড় উঠে থাকে, তার হাওয়া তো কোথাও না কোথাও কারণ না সবার গায়ে লাগবে, সে হাওয়া হয়তো লেগেছে। কিন্তু আমার তো মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কোনো কথা শুনে মনে হয়নি আপত্তিজনক, বা উনি ইডি সিবিআই কে ইনফ্লুয়েন্স করার কথা বলছেন, আমার একবারও মনে হয়নি। এটা যার মনে হয়েছে তার মনে ভয় রয়েছে। তৃতীয় ক্ষেত্রে উনি বলেছেন তৃতীয় কোনো বিশেষ বেঞ্চ গঠন করা হোক, যে বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সিনহা দ্বারা প্রভাবিত হবে না। এক্ষেত্রে এই আবেদনটা কতটা বাস্তবসম্মত আবেদন? এটা তো আইনের লোকই বলতে পারবেন, এটা আমার মনে হয় না যে এরকম ভাবে কোথাও হয়েছে। এখন এটা যদি বলেন যে না, বাংলা নয়, যেখানে মানে অন্যান্য রাজনৈতিক দলের সরকার রয়েছে, ধরো ধরো ঝাড়খণ্ড বা অন্য কোথাও তামিলনাড়ু,
বা কর্ণাটকে নিয়ে গিয়ে বিচার করতে হবে, সেটাও বলতে পারেন, দাবি করতে পারেন, অথবা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেখানেও যেতে পারেন। প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রয়েছে। এইগুলোর জবাবে হাসি ছাড়া তো কিছু করার নেই। মজার ব্যাপার, বেশ হাসি ঠাট্টা লাগে, বেশ মজা লাগছে শুনে। কোথাও গিয়ে চতুর্থ আবেদনে বলা হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সিনহা তার বিরুদ্ধে এমন কিছু মন্তব্য করছেন সেগুলো থেকে যেন বিরত থাকেন, এই রকম নির্দেশ যেন দেন কলকাতা হাইকোর্ট। আলটিমেটলি পর্যবেক্ষণের ফলে যে কথাগুলো সামনে আসছে, এই কথাগুলো সামনে আসা উচিত নয় বলে কি আপনার মনে হয়? দেখো, আমি আবার বলছি, আমি শুনেছি, হুম। সমস্ত পর্যবেক্ষণ নজরে আসে, সমস্ত কথাবার্তা মন্তব্য নজরে আসে, নজরে রাখি, এবং এতে কোনো সন্দেহ নেই স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের সব থেকে জঘন্য সাংগঠনিক উপায়ে একটা যে তৈরি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, যে বৃহত্তম দুর্নীতি, সেটা আজকে যে জায়গায় পৌঁছিয়েছে এবং বাংলার মানুষ আওয়াজ তুলতে শুরু করেছে, দুর্নীতির বিরুদ্ধে লোকে আওয়াজ করছে, জনগণ জেগে উঠছে, তার একটা বড় কৃতিত্ব তো যায় মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, মহামান্য বিচারপতি অমৃতা সিনহা এবং সবাই, মহামান্য বিচারপতি বাকি যারা রয়েছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওনারা যে অবজারভেশন গুলো দিচ্ছেন, আমি আইনের লোক নই, আইনজীবীরা আরো ভালো বলতে পারবেন, একজন সাধারণ নাগরিক হিসাবে আমার মনেও মোটে হচ্ছে না, কখনোই মনে হচ্ছে না যে কোনো প্ররোচনামূলক বক্তব্য রয়েছে বা সেই বক্তব্য তদন্তকে প্রভাবিত করতে পারে। আমার অন্তত এক বিন্দুও মনে হচ্ছে না, বরং অভিযোগকারীর যে মনে আতঙ্ক হয়েছে সেটা সুস্পষ্টভাবে বেরিয়ে আসছে। আতঙ্ক ভালো না, আলটিমেটলি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে ওদের অসুবিধা হচ্ছে আমার বিভিন্ন পদক্ষেপের উপর, ওদের বিভিন্ন চোরেরা জেলে রয়েছেন, তাই হয়তো আমার উপর এত রাগ। আলটিমেটলি বিচারপতি হয়ে এই ধরনের কথাবার্তা সামাজিক মাধ্যমে বলা, এই বিষয়টা কতটা সমর্থনযোগ্য একটা বিতর্কের সৃষ্টি হয়েছে দীপান। মানে মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, উনি সব দিক থেকে আমার প্রণম্য ব্যক্তি, নমস্য ব্যক্তি, আমার থেকে অনেক উপরে। ওনার কথাবার্তা বা ওনার যা বলেছেন বা কি বলতে চেয়েছেন সেটা বিচার করবার ক্ষমতা, অধিকার, স্পর্ধা আমার নেই, এটা আমি নিশ্চিতভাবে বলবো। কিন্তু এটাও বলতে বাধ্য যে একটা হাইকোর্টের এত সিনিয়র একজন বিচারপতি, তিনি কি বলছেন, কিভাবে বলছেন, তাতে তদন্ত প্রভাবিত হবে কি হবে না, বা পারসেপশন তৈরি হবে কি হবে না, ওটা উনি আমাদের থেকে, তোমাদের থেকে বা অন্য অনেকের থেকে অনেক বেশি বোঝেন। ওনার অভিজ্ঞতা, দক্ষতা, যোগ্যতা নিয়ে প্রশ্ন করার স্পর্ধা আমার নেই। না, আরো একটা বিষয়, সেটা মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে, যে বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূল নেতাদের এবং মন্ত্রীদের গ্রেফতার করছেন কেন্দ্রীয় সংস্থা, সেটা কোথাও গিয়ে একটা রাজনৈতিক চাপানোতরের জায়গায় চলে যাচ্ছে কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে দীপাঞ্জন। এটা কি আজকে নাকি, অনেক বছর আগে হয়েছে। খাগড়াগড়ের পরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি বলেছিলেন রয়ের ষড়যন্ত্র। আমি এটাই তো এখনো বুঝে উঠতে পারলাম না যে রটা একটা বৈদেশিক এজেন্সি, ভারতবর্ষের বিশেষ এজেন্সি, দেশের মধ্যে তারা কোনো কাজই করেন না। এখন এটা জানতে গেলে একটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতার দরকার পড়ে, এবং তারপরে বহুবার হয়েছে, কখনো বিএসএফ, কখনো আর্মি কু করতে নেমে গেছে, কখনো সেটা সব আর্কাইভে পাওয়া যাবে, বলা হচ্ছে যে সিবিআই, ইডি, বিএসএফ আপনার বাড়িতে অস্ত্র ঢুকিয়ে দেবে, গাঁজা ঢুকিয়ে দেবে, টাকা ঢুকিয়ে দিয়ে আপনাকে ফাঁসাবে। এখন এগুলোর কি জবাব দেবো বলো? এগুলো দুঃখ হয় যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ প্রশাসনের সর্বোচ্চ একজন মানুষ, সংবিধানের শপথ নেওয়া একজন মানুষ, তিনি যদি এই সমস্ত কথাগুলো বলেন, এতে দুঃখ হয় এবং চিন্তা হয় বাংলার ভবিষ্যতের জন্য। আরো একটা বিষয়, যেখানে রাজ্যের যে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন যে তৃণমূলেরও যেমন যুব সংগঠন আছে, ঠিক সেরকমই বিজেপির সংগঠন হলো এই কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই, এবং জনরোষ ভবিষ্যতেও হবে। এইটা কতটা সমর্থনযোগ্য একটা কথা দীপাঞ্জন দা আপনার পক্ষে? দেখো, এটা মানে শোভনদেব বাবুকে সম্ভবত একজন বা দুজন মানুষ রয়েছে যাদের একটা সময় আমি রেসপেক্ট করতাম, মানে শাসক দলের মানুষ হওয়া সত্ত্বেও, যে ওনার নামে অন্তত আমি কোনোদিন শুনিনি যে উনি অসৎ। কথাবার্তা মাঝে মাঝে একটু এদিক ওদিক বলেন, কিন্তু অসৎ মানুষ বা দুর্বিনীত মানুষ এটা আমি কোনোদিন শুনিনি, কোনোদিনই না। এবং আমি সত্যি সত্যি ওনাকে খুব কম লোকের মধ্যে উনি একজন, যাকে আমি সম্মান করতাম। আমি সেটা শুনলাম,
এখন উনি বিভিন্ন রকম দায়বদ্ধতা, চাপে থাকা, কোন রকম চাপে রয়েছেন বোধহয়, বা দলের মধ্যে ওনার পজিশন বোধহয় একটু টালমাটাল, জানি না কি প্রুফ করতে চেয়েছেন, কিন্তু এতদিনের ওনার নিজের ইমেজটাকে উনি নিজে নষ্ট করলেন। এটা উস্কানি, এটা প্ররোচনামূলক বক্তব্য ছাড়া কিছু না। এবং একজন মন্ত্রীর কাছ থেকে, সংবিধানের শপথ নেওয়া একজন মন্ত্রীর কাছ থেকে এইরকম মন্তব্য কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, চিন্তার ব্যাপার। এরপর যদি কোথাও আক্রমণ হয় কেন্দ্রীয় এজেন্সির উপর, ওনাকে দায় নিতে হবে তখন। আলটিমেটলি শুধু উনি নয়, একাধিক তৃণমূল নেতা নেত্রীরাও বারংবার বলছে কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বিজেপি। তো আলটিমেটলি কি ভোটের আগে এই কেন্দ্রীয় এজেন্সি তৎপরতা আরো বাড়বে, এই আশঙ্কা তৃণমূলও করছে, কারণ সামনে লোকসভা নির্বাচন? না, যখন চুরিগুলো হয়েছে তখন কি এরকম কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন বাধা ছিল নাকি, যে এর তদন্ত নির্বাচনে 6 মাস আগে বন্ধ করে দিতে হবে, বা নির্বাচনের আগে কাউকে গ্রেফতার করা যাবে না? নির্বাচন একটা ডিফারেন্ট ইস্যু, তদন্ত একদম অ্যাবসলিউটলি ডিফারেন্ট ইস্যু। দুটোকে মিলিয়ে দিচ্ছে তারাই যারা ভয় পাচ্ছে। এবং এর সঙ্গে, নির্বাচনের সঙ্গে তদন্তের কোনো রকম সম্পর্ক নেই। নির্বাচন নির্বাচনের মতো হবে, তদন্ত তদন্তের মতো হবে। এরা অধিকাংশ লোক যারা ভয় পাচ্ছে সেটা হচ্ছে এই যে আমাদের জনগণের থুতু দিচ্ছে, সেটা এখন বাংলার জনগণ দিতে শুরু করে দিয়েছে, এবং মানে তার জন্য নিজেরাই দায়ী। আর এটাতে মানে উস্কানি, দেখো একজন নেতা নেত্রী কি বলছে সেটা তাদের রাজনীতির ব্যাপার, আমি রাজনীতির লোকদের আমি খুব একটা ধর্তব্যের মধ্যে আনি না। কিন্তু দুঃখ হয় যখন একজন মন্ত্রী, শপথ নেওয়া মন্ত্রী, তিনি যখন বলছেন, সেটা কিন্তু অত্যন্ত খারাপ। এবং ব্যাপারটা হচ্ছে যে যে কোনো মন্ত্রিসভায় একটা সম্মিলিত দায়িত্ব বা যৌথ দায়িত্ব বা কালেকটিভ রেসপন্সিবিলিটির ব্যাপার থাকে। মন্ত্রিসভার প্রধান হিসাবে আমি আশা করব যে মুখ্যমন্ত্রী ওনার মন্ত্রীদের বলবেন যে আপনারা প্ররোচনামূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখুন। কালকে কোনো ঘটনা ঘটলে উস্কানির জন্য, প্ররোচনার জন্য যদি মন্ত্রী দায়ী হয়ে যায়, তখন কিন্তু যৌথভাবে মন্ত্রিসভার দায়িত্ব নিতে হবে যে মন্ত্রী কেন বলেছেন। দীপাঞ্জন দা, শাহজাহানকে ঘটনা 3 থেকে 4 দিন পরও এখনো ধরা গেল না, এই ব্যর্থতা কার? আমার মনে হয় 3-4 দিন, আর বোধ হয় 5 দিন বা 6 দিন হয়ে গেছে নাকি। হ্যাঁ, তারপর বেশি, কম নয়। তো দেখো, এটা ব্যর্থতা মানে কি বলবো, আমি তো আবার বলছি যে মানে আমার দুঃখ হয় একজনের জন্যই। উনি হচ্ছেন যে পশ্চিমবঙ্গের যে ভারপ্রাপ্ত ডিজি, হুম। মানে রাজীব বাবুর দক্ষতা, যোগ্যতা একটা কিন্তু প্রবাদ প্রতিম ব্যাপার ছিল পুরো ভারতবর্ষের পুলিশিং সিস্টেম, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট গুলোতে। আমি জানি না উনি কিসের বিনিময়ে নিজের যে একটা ইমেজ ছিল সেটাকে উনি ধ্বংস করে দিলেন। উনি গিয়ে সারদার কেলেঙ্কারির নায়ক ওই সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে ধরে আনতে পারেন, আর এখানে সন্দেশখালী আশপাশে ঘুরে বেড়ানো শেখ শাহজাহানকে ধরতে পারছেন না। এটা মানে কেউই বিশ্বাস করবে এটা ওনার? উনি কেন বুঝতে পারছেন না রাজনৈতিক দলগুলো আজ আছে কাল চলে যাবে? এরকম অনেক অনেক পুলিশ অফিসারের নাম আমি তোমাকে গুনিয়ে দিতে পারবো, আইপিএস বা আইএএস বা সিনিয়র, আমাদের এজেন্সির সিনিয়ররা, যারা মারা গেছে 15 বছর, 20 বছর, 30 বছর আগে, এখনো তাদের কথা উঠলে আমরা শ্রদ্ধায় উঠে দাঁড়িয়ে কথা বলি। রাজীব কুমার বাবু দক্ষতা ওই লেভেলের ছিল, কিন্তু উনি বিভিন্ন ভুল কারণে কোথায় নিজেকে নিয়ে গেছেন। মানে এখন যে যা পারছে ওনার নামে বলছে, উনি এত একটা দক্ষ পুলিশ অফিসার, এবং ওনার দক্ষতা নিয়ে তো সন্দেহ নেই। সমস্যাটা হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানুষের প্রতি হওয়া উচিত, সংবিধানের প্রতি হওয়া উচিত, আইনের প্রতি হওয়া উচিত। তা না করে যদি ব্যক্তির উপর ইন্টিগ্রিটি চলে যায়, তাহলে এই জিনিসগুলো হবে, দেখতে হবে। সামগ্রিক ব্যর্থতা আর দায় ওনারই পুরোপুরি।